আরেকটা প্রসঙ্গ উনি বলছিলেন যে জাতীয় স্বার্থ বা জনস্বার্থ, জনগণের জন্যই তো রাজনীতি, সেটা প্রতিটি রাজনৈতিক দলও করে এবং আপনাদের কমিটমেন্ট আরও বেশি, নতুন আশার কথা আপনারা বলেছিলেন। এখন ধরেন এই যে অন্তর্বর্তী সরকার যাওয়ার পরে আপনি যদি গণমাধ্যমে দেখেন প্রতি মুহূর্তে উপদেষ্টাদের নানান বিষয়ে কথা হচ্ছে, বিশেষ করে শেষ সময়ে যে চুক্তি সেটি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য বিষয়ক যে চুক্তি সেটি নিয়ে কিন্তু সিপিডিও আজকে কথা বলেছে এবং বেশ কড়া ভাষায় কথাবার্তা বলেছে। মানে আপনারা কি এই বিষয়ে, মানে এটিও তো জাতীয় স্বার্থে একটা গুরুত্বপূর্ণ জায়গা, মানে এই আওয়াজগুলোকে আপনারা তুলেছেন কিনা নাকি তুলবেন সামনের দিকে? হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো চেষ্টা করেছি। প্রথমত ভাই বললেন না যে আমরা ডিফেন্ড করেছি, কেন করেছি? আমরা তো এই সরকারটা তো আমাদের সবার সরকার। এখন ভাইরা হয়তো বোন করতে পারছে না, কিন্তু শুরুতে তো সবাই বোন করার চেষ্টা করছিল, যে যার সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। যখন সুবিধাগুলো পাচ্ছিল না তখন আস্তে আস্তে তারা ডিজন করা শুরু করলো। ব্যাপারগুলো এরকম। কিন্তু আমরা তো যারা তরুণরা ছিলাম এই জুলাই গণঅভ্যুত্থানের এরকম আপনারা ডিফেন্ড করছিলেন কি কারণে? মানে আমরা তো ভাই আমরা তো চাচ্ছিলাম যে দেশের একটা স্থিতিশীল পর্যায়ে আসুক। আপনি বলেন যে 5 তারিখের পরে আমাদের অ্যাবসলিউট সেই পাওয়ারটা তো কিন্তু ছিল, চাইলেই তরুণরা হচ্ছে যে সময় বিপ্লবী সরকার গঠন করতে পারতো। সেখানে আসলে পুরানো যে রাজনৈতিক দলের যারাই ছিলেন না কেন তারা কিন্তু সেখানে সেরকম ভূমিকা রাখতে পারতেন না, বা জনগণের অ্যাকসেপ্টেন্স বলেন সেটা সেই সময় অ্যাবসলিউট সেই পাওয়ারটা ছিল। ওনারা তো সেনা বাহিনীর যে প্রধান ছিলেন তার সাথে দেখা করতে গেছিলেন, তাদের তো আর একরকম ইকুয়েশন ছিল যে রাজনৈতিক দলগুলো ছিল। আমাদের জন্য তো আমরা তো সেটা করতে পারতাম, কিন্তু আমরা করি নাই, কারণ আমরা চেয়েছি যে দেশ একটা স্থিতিশীল পর্যায়ে আসুক। এটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তরুণরা। এবং পরবর্তীতে আমরা চেয়েছি যে যেই ইন্ট্রিম গভর্নমেন্ট যারা আছেন তারা যেন ফাংশনাল হতে পারে। আপনারা যে এই যে পরিবর্তন বা সংস্কার যেগুলো আমরা চেয়েছি, আমরা চেয়েছিলাম তারা যেন কিছুটা করে দিয়ে যেতে পারে। কারণ যখন একটা রাজনৈতিক সরকার আসবে তাদের পার্সোনাল কিছু বেনিফিটের জায়গা তৈরি হয়ে যাবে, তখন তারা একদিনের মধ্যে মপ করে বাংলাদেশ ব্যাংক থেকে গভর্নর সরিয়ে নিজেদের একটা লোক বসাই দিতে পারবে। যেখানে ভাইরাই দীর্ঘদিন ধরে লড়াই করছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন এরকম দলীয় বলের মধ্যে না যায়। তো এখন ধরেন যে এই বিষয়গুলো নিয়ে আর কথা হয় না, এখন আমাদের আরো নানা টপিক হয়। এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যদি আসলে এরকম দেশবিরোধী কোনো চুক্তি বা এরকম কোনো কিছু হয়ে থাকে, এটা আসলেই বর্তমান সরকারের সামনে আনা উচিত এবং এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। এবং সেই বিষয়ে আপনাদের দাবি সোচ্চার? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমি তো বললাম যে বাংলাদেশ প্রশ্নে কোনো আপোষ নেই, সেটা আমার বাবা হোক বা যে কেউ হোক না, রক্তের সম্পর্কের সাথেও আসলে কোনো আপোষ চলবে না। কারণ আমরা যারা মানে একটা বড় দায়ের মধ্যে আছি, যে আমার সহযোদ্ধারা আসলে মারা গেছে, তারা তো কোনো ক্ষেত্রে লাভবান হয় নাই। আমরা এখন টকশোতে বসে কথা বলছি, আমরা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছি বা ক্ষমতার কিছুটা স্বাদও পেয়েছি, তো আমাদের তো সেই দায়টা আছে। এই মানুষগুলোর পরিবার তো আমাদেরকে দেখছে। আমি যেখানে টকশো করছি কোনো না কোনো পরিবারের মানুষ দেখছে, তো সেই কমিটমেন্টের জায়গাটা তো আমাদের রক্ষা করতে হবে। আপনার কি মনে হয় যে আমি আজকে সেই কমিটমেন্টটা যদি ব্রেক করে ক্ষমতায় যে সেই নানাভাবে কায়দায় বেঁচে থাকি, সেটা তো তারা ভালোভাবে নিবে না, এটা তো আল্লাহই মানে আমাদেরকে মাফ করবে না। এটি তো একদম মোটা দাগে। তো সেই কমিটমেন্টের জায়গা থেকে ধরেন আমরা লড়াই করছি। যদি আমি একটু একটা বাইরের প্রসঙ্গে উল্লেখ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে এই প্রসঙ্গটা আসবে। সেটা হচ্ছে যে বাংলাদেশে বেশ কিছুদিন ধরে ঘটে যাওয়া যে ধর্ষণগুলো হচ্ছে, সেটা নিয়ে আমার মনে হয় যে মিডিয়াতে আমাদের যারা আমরা রাজনৈতিক দলগুলো আছি, আপনারা যারা আছেন, আর একটু বেশি কথা বলা উচিত, এটা নিয়ে আরো সোচ্চার হওয়া উচিত। আর লাস্ট হচ্ছে কুষ্টিয়াতে আমরা দেখলাম যে বৃদ্ধ নানিকে হচ্ছে যে বেঁধে মেরে ফেলে তার একটা নাতনিকে হচ্ছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার আগে নরসিংদীতে এরকম একজন তরুণীকে ধর্ষণ করা হয়েছে, যে নিজের বিচারটা চাচ্ছিল দেখেই তাকে মেরে ফেলা হয়েছে। আবার রামপুরতে একদম ছোট বাচ্চা, তাকে এরকম ধর্ষণ করা হয়েছে। এখন এই প্রসঙ্গটা শুধুমাত্র কি তাদেরকে গ্রেফতার করার ফলে কি এই সমাধানটা কি হবে কিনা? এটা হবে না। এটার পেছনের সাইকোলজি যেটা আপনি যদি দেখেন, যে এই ঘটনাগুলো যারা ঘটায় তাদের ব্যাকআপে কিছু জায়গা থাকে, হয় তারা একটা বড় রাজনৈতিক দলের প্রভাবে থাকে, হতে পারে সেটা সরকারি দল অথবা বিরোধী দলের কোনো বলয় থাকতে পারে। আবার ধরেন যে সে পারিবারিকভাবে সেই এলাকায় প্রভাবশালী, টাকা পয়সা আছে, সে গরিব যে মানুষটা আছে তার সাথে এরকম একটা অন্যায় একটা মানে জানানোর মতো কাজ করার পরে দেখা যাচ্ছে সে উতরে যাওয়ার চেষ্টা করে নানাভাবে। তো আমাদের এগুলো নিয়ে কথা বলা উচিত এবং আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে এদেরকে কোনো রকম স্পেস দেওয়া উচিত। আমাকে গতকালকে আমাদের একজন বলছিল যে ভাই, তৃণমূলের রাজনীতির জায়গা থেকে আপনার যারা কর্মী থাকবে, কিছু এরকম ক্যাডার বাহিনী থাকবে, পালবেন, যারা হচ্ছে যে এরকম অনেক অন্যায় কাজ করবে, আপনার তাকে সাপোর্ট দিতে হবে, সে আপনার জন্য জান দিয়ে দিবে। এই চিন্তাটা থেকে বেরোয় আসতে হবে। আমার যদি কোনো কর্মী এরকম কোনো অন্যায় কাজ করে, ছোটও কোনো অন্যায় কাজ করে, আমার সবার আগে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে
এবং এই জায়গাটা যদি আমরা না পরিবর্তন করতে পারি এরকম ধর্ষণ হতে থাকবে। এবং আমি চাইবো যে বর্তমানে যারা সরকার আছে তারা অবশ্যই শুধুমাত্র এই যারা দায়ী, যারা এসব ধর্ষণকারী যারা আছে তাদেরকে শুধুমাত্র গ্রেফতারের না করে মানে একদম উপযুক্ত হারে একটা মানে মানুষের সামনে দৃষ্টান্তমূলক একটা শাস্তি যদি দেখাতে পারে তাহলে এই জায়গাগুলো আস্তে আস্তে প্রশমিত হবে। কারণ আমাদের এই বিচারহীনতা সংস্কৃতিতে আমরা তনু থেকে এরকম অনেকগুলো ঘটনা দেখেছি যেখানে আমরা আসলে এখনো কোনো বিচার পাইনি। এখানে কালে ভাদ্রে গ্রেফতার করা হয় কিন্তু তারপর তারা কই যায় কি হয় আমরা কিছু জানি না। তো এই এক্সাম্পলটা এই গভর্নমেন্টের সেট করতে হবে। এই জন্য আমরা চাই না, আমরা মনে করি যে তারও নিজের একজন কন্যা সন্তান আছে, আমাদের নিজেদের মা বোন আছে, আমরা নিজেরা যেন উপলব্ধি করতে পারি, আমাদের যেন রাজপথে এটার জন্য নামতে না হয়।